পৃথিবীর সুরক্ষিত জেলে বন্দি করে রাখা হয়েছে একজন অসম্ভব ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ারকে, কিন্তু এই চার দেওয়ালের মধ্যে থেকেও সে বাইরের দুনিয়ায় একের পর এক খুন করে চলেছে। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? কিন্তু এই লোকটা এমন মানুষদের শেষ করছে যাদের জন্য তার জীবন রীতিমতো তছনছ হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, সে কিভাবে জেলে থেকেও খুনগুলো করে যাচ্ছে, আর এর পিছনের আসল রহস্য কি? এই সব উত্তর দিতে হাজির হলাম আমার অনেক প্রিয় মুভি ল অ্যাবেডিং সিটিজেনের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো একটা লাইক দিয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই ক্লাইড শেল্টন নামের একজন সাধারণ মানুষকে, যে নিজের বাড়ির ড্রয়িং রুমে বসে অফিসের কিছু কাজ গুছিয়ে নিচ্ছিল। তার ছোট্ট মেয়ে তখন খুব আনন্দে বাবার জন্য একটা সুন্দর ব্রেসলেট তৈরি করতে থাকে, যা দেখে ক্লাইডের চোখে মুখে আনন্দের ঝিলিক খেলে যায়। মেয়েটা খুশিতে বলে ওঠে, বাবা দেখো, আমি মায়ের জন্য আরো একটা নেকলেস বানাচ্ছি। মেয়ের এমন মিষ্টি কথায় বাবা হাসি মুখে উত্তর দেয়, তুমি তো দেখি আমার চেয়েও ভালো কাজ করছো মা। ঠিক তাদের এই ইমোশনাল পারিবারিক মুহূর্তের মাঝেই হুট করে বাসার কলিং বেল বেজে ওঠে। ক্লাইড ভেবেছিল দরজার ওপাশে হয়তো কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে, যার ফলে সে হাসি মুখে দরজা খুলতে এগিয়ে আসে। কিন্তু ঠিক তখনই একটা শক্ত বেসবল ব্যাটের আঘাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। এমন মুহূর্তে ক্লাইড যখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে, তখন দেখা যায় সেখানে দুজন ডাকাত জোরপূর্বক ঢুকে পড়েছে। তারা খুব দ্রুত ক্লাইডের হাত পা শক্ত করে বেঁধে তার মুখ টেপ দিয়ে আটকে ফেলে, যাতে সে কোনো চিৎকার করতে না পারে। এরপর সেই ডাকাতদের একজন, যার নাম ডার্বি, সে চরম বিভৎসতার পরিচয় দিয়ে ক্লাইডের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এভাবে আঘাত করতে থাকলে পাশের রুম থেকে যখন তার স্ত্রী সেখানে ছুটে আসে, তখন ঘটে আর একটা বড় নির্মমতা। তারা জোরপূর্বক ক্লাইডের স্ত্রীকে তার চোখের সামনে ধর্ষণ করতে থাকে। নিজের চোখের সামনে প্রাণপ্রিয় স্ত্রীকে বাঁচাতে না পেরে ক্লাইড যেন ভেতর থেকে একদম মরে যেতে শুরু করে। তার পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে যায়। এদিকে ডার্বির সাথে এসেছিল এমস নামের আরেক ডাকাত। সে বারবার ডার্বিকে মানা করছিল যে এসব না করে স্রেফ ডাকাতি করে পালিয়ে যেতে। তবে এই নিষ্ঠুরতা এখানেই থেমে থাকে না, কেননা ঠিক সেই মুহূর্তে তাদের আদরের ছোট মেয়েটাও সেখানে উপস্থিত হয়। আর এরপর কি হতে পারে তা তোমরা অনুমানই করতে পারছো। ক্লাইডের সামনে থেকে বাচ্চাটিকে তুলে নিয়ে যায় পাশের রুমে, আর সেখানে এই নিষ্ঠুর ডার্বি তার সাথে কি করেছে তা বর্ণনা করা সম্ভব নয়। এভাবেই ক্লাইড একে একে তার স্ত্রী সন্তান হারিয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। আর ঠিক পরের মুহূর্তে খুনি ডার্বি মুমূর্ষ ক্লাইডকে উদ্দেশ্য করে একটা মারাত্মক ডায়লগ বলে ওঠে, ইউ কান্ট ফাইট ফেট, বা তুমি চাইলে ভাগ্যের সাথে লড়াই করতে পারবে না। এভাবে এক নিমিষে ক্লাইডের পুরো হাসি খুশি পরিবারটা ধ্বংস হয়ে যায় চিরতরে। কিন্তু এত সহজেই কি সব শেষ হবে? এর উত্তর আমরা পাই তখন যখন সিন শিফট হয় কোর্টরুমের ইনভেস্টিগেশনে। সেখানে আমরা নিক নামের একজন অত্যন্ত সাকসেসফুল আইনজীবীকে দেখতে পাই, যে কিনা পুরো শহরের সবচেয়ে জনপ্রিয় আইনজীবী। সে তার 96% কনভিকশন রেট নিয়ে বেশ গর্বিত, কেননা তার অভিধানে কেস হারার কোনো রেকর্ড নেই। এবার সে ক্লাইড পরিবারের এই হাই প্রোফাইল মার্ডার কেসটা নিজের কাঁধে তুলে নেয়। যাই হোক, ক্লাইড তো একজন স্বনামধন্য উকিল হিসাবে নিকের উপরে অগাধ বিশ্বাস রেখেছিল। সে ভেবেছিল যে সে হয়তো সঠিক বিচার পাবে, কিন্তু নিক তাকে এসে সরাসরি জানিয়ে দেয় যে ডার্বির বিপক্ষে তার কাছে কোনো শক্ত এভিডেন্স নেই, তাই এই কেস নিলে সে হেরে যাবে। আর নিক কোনো কেস হারতে চায় না, কিন্তু সে যেহেতু কেসটা নিয়েই ফেলেছে, তাই তাকে ক্লাইডের পক্ষেই রায় নিয়ে আসতে হবে। এর জন্য সে নাকি ডার্বির সাথে একটা ডিলও করেছে। এই ডিল অনুসারে ডার্বি সব দোষ চাপিয়ে দেবে তার পার্টনার এমসের উপর, যার ফলে এমস পাবে মৃত্যুদণ্ড আর ডার্বির হবে 5 বছরের জেল। এই সব শুনে তো ক্লাইড চিৎকার করে ওঠে, কারণ এখানে এমস নয়, বরং তার মেয়ে ও স্ত্রীকে তো খুন করেছে ডার্বি নিজে। তাহলে তাকে বাঁচিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু নিক জানায় যে এই পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় তোমার হাতে নেই। এই সব শুনে ক্লাইডের ভিতরটা যেন একদম ভেঙে খান খান হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে একজন আইনজীবী তার নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে অপরাধীদের সাথে ডিল করছে। তবে এই মুহূর্তে তার আসলেই কিছু করার ছিল না। তো এই সব কিছু শেষে সেই ডিল অনুযায়ী ডার্বি এমএস এর বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয়, ফলে এমস এর হয় মৃত্যুদণ্ড আর ডার্বিকে মাত্র 3 বছরের জেলে সাজা শোনায়। ইতিমধ্যে কোর্টের বাইরে নিক সাংবাদিকদের সামনে নিজের সাকসেসফুল ইমেজের কথা ভেবে হাসি মুখে খুনি ডার্বির সাথে হাত মেলাতে বাধ্য হয়।
দূরে দাঁড়িয়ে ক্লাইড যখন এই আপোষ করার দৃশ্য দেখে তখন তার রক্ত যেন টকবগিয়ে ফুটতে থাকে। তবে এখানে নিকের চেহারা দেখলে বোঝা যায় যে সে ভেতর থেকে তেমন একটা খুশি নয়, কারণ সে তো জানে যে ডার্বি হলো আসল অপরাধী। এদিকে ক্লাইড নিজের মনে একটা ভয়ানক প্রতিজ্ঞা করে ফেলে। সে প্রমিস করে এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সাথে জড়িত সবাইকে সে আর শান্তিতে বাঁচতে দেবে না। তাই তো দীর্ঘ 10 বছর ধরে নিজেকে আড়ালে রেখে সে একটা নিখুঁত মাস্টার প্ল্যান সাজায়, আর এটাই তাকে বানাবে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর মাস্টার মাইন্ডে। তো সিন শিফট হয় 10 বছর পর, যেখানে আমরা দেখতে পাই নিক তার ক্যারিয়ারে আরো অনেক বেশি সাকসেসফুল হয়ে উঠেছে। ইতিমধ্যে নিক একটা মেয়ে সন্তানের বাবা। তবে নিক তার ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে নিজের পরিবারকে তেমন একটা সময় দিতে পারে না। এভাবে একদিন নিজের মেয়ের মিউজিক্যাল রিসাইটালে উপস্থিত না হতে পারলে তার স্ত্রী কোলি তাকে বলে, তুমি কি আজ অন্তত আমাদের মেয়ের পারফরমেন্সে থাকতে পারবে? নিক তখন উত্তর দেয়, না, আমার অফিসে অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে, কারণ আজই সেই বিশেষ দিন যেদিন ডার্বির সেই পুরানো সহযোগী এমএস এর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এক্সিকিউশন কি আসলেই কি কোনো সাধারণ আইনি ঘটনা হবে? এর উত্তর আমরা পাই জেলের সেই হাড়হিম করা মৃত্যু দুয়ারে। সেখানে এমসকে একটা আধুনিক মেশিনের সাহায্যে বিষাক্ত ইনজেকশন দেওয়ার জন্য শক্ত করে বেঁধে রাখা হয়। তাকে মৃত্যুবরণ করানো হবে এমন কিছু মেডিসিন দিয়ে যা শরীরে প্রবেশ করলে তার কোনো যন্ত্রণা ছাড়াই প্রাণ বেরিয়ে যাবে। তবে এদিকে এমস মৃত্যুর আগে ভয়ে চিৎকার করে বলে ওঠে, আমি ওই মানুষদেরকে খুন করিনি। আজ এখানে একটা সম্পূর্ণ ভুল মানুষের প্রাণ যাচ্ছে। তবে কোর্টের নিয়ম অনুযায়ী সেখানে উপস্থিত কেউই তার কথায় কান দেয় না এবং তার শরীরে কেমিক্যাল পুশ করার প্রক্রিয়া শুরু করে। এখানে 3টা ভাবেল তাকে ইনজেক্ট করা হচ্ছিল। প্রথম 2টো কেমিক্যাল যাওয়ার সময়ও তার কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু ঠিক 3 নাম্বার মেডিসিনটা যেতেই তার শরীরে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে ওঠে। এমস এমনভাবে ছটফট করতে থাকে যা হওয়ার কোনো কথাই ছিল না। দেখে মনে হয় তাকে দুনিয়ার সবচেয়ে ভয়ানক বিষ দিয়ে মেরে ফেলা হচ্ছে। এই দৃশ্য দেখে তো উপস্থিত সবাই একদম থ বনে যায়। আসলে সাধারণত এই আধুনিক কেমিক্যাল মেশিনে কোনো ব্যথা পাওয়ারই কথা নয়, বরং খুব শান্তিতে অপরাধীর মৃত্যু হওয়ার কথা। তাই পুলিশ অফিসাররা যখন সন্দেহবশত সেই মেডিসিনের ভাবাল চেক করে তখন তাদের সবার চোখ রীতিমতো কপালে উঠে যায়, কেননা সেখানে খুব স্পষ্ট অক্ষরে লেখা ছিল সে ভয়ঙ্কর পরিচিত বাক্য, কান্ট ফাইট ফেইথ। এই লেখাটা দেখা মাত্রই নিকের চোখের সামনে 10 বছর আগের খুনি ডার্বির সে ভয়ানক চেহারা ভেসে ওঠে। ফলে সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে এই পুরো রহস্যের পিছনে সাইকোপ্যাথ ডার্বির কোনো একটা গোপন হাত লুকিয়ে আছে। ফলে পুলিশ আর এক মুহূর্ত দেরি না করে ডার্বিকে ধরতে তার ডেরায় হানা দেয়। ঠিক সেই মুহূর্তে যখন পুলিশ তার বাড়ির একদম কাছাকাছি, তখন ডার্বির কাছে হুট করে একটা আননোন কল আসে। ফোনের ওপাশ থেকে এক চরম গম্ভীর কণ্ঠ তাকে সরাসরি ওয়ার্নিং দিয়ে বলে, তোর জানালার বাইরে তাকা, পুলিশ তোকে ঘিরে ফেলেছে, তাই এক্ষুনি পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যা। আর হ্যাঁ, যাওয়ার আগে তোর পাশে থাকা পিস্তলটা অবশ্যই সাথে নিয়ে যাবি। এই কথা শোনার পর ডার্বি জানলা দিয়ে যখন সত্যিই পুলিশের গাড়ি দেখে তখন সে ভয়ে কাঠ হয়ে যায়। এরপর সে ওই অচেনা কলারের ডিরেকশন অনুযায়ী একটা পরিত্যক্ত কারখানার দিকে পাগলের মতো ছুটতে থাকে। এবার সেখানে পৌঁছানোর পর সে দেখতে পায় একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আর ভেতরে এক পুলিশ অফিসার সিটের উপরে মাথা দিয়ে ঘুমোচ্ছে। ডার্বি ভাবে সে হয়তো পুলিশের হাত থেকে বেঁচে গেল, তাই সে নিজের পিস্তল বের করে ওই পুলিশ অফিসারকে ভয় দেখিয়ে জোরপূর্বক গাড়ি স্টার্ট করতে বাধ্য করে। কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে সে আসলে কার ফাঁদে পা দিতে যাচ্ছে। এবার গাড়িটা কিছু দূর যাওয়ার পর থেমে গেলে সে পুলিশ অফিসার যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে দেখে ডার্বির পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ এই অফিসার আর কেউই নয়, সে হলো স্বয়ং ক্লাইড শেলটন। এবার ডার্বি বুঝতে পারে যে সে কত বড় একটা ফাঁদে আটকা পড়েছে, তাই সে সাথে সাথে তার পিস্তল দিয়ে ক্লাইডকে শুট করতে চায়। কিন্তু পিস্তলের ট্রিগার চাপার আগে তার হাতের তালুতে একটা তীক্ষ্ণ কাঁটা গভীরভাবে বিদ্ধ হয়। সব দেখে ক্লাইড তখন হাসতে হাসতে বলে, তোমার শরীরে এখন টেট্রোডক্সিন নামের একটা বিশেষ বিষ প্রবেশ করেছে। এই ভয়ঙ্কর কেমিক্যালটা আসলে ক্যারিবিয়ান পাফার ফিশ থেকে সংগ্রহ করা, যা মানুষকে পুরোপুরি প্যারালাইজড করে দেয়।
ক্লায়েড তাকে বুঝিয়ে দেয় যে এই বিষের কারণে সে নড়াচড়া করতে পারবে না ঠিকই, কিন্তু তার শরীরের প্রত্যেকটা কাটা ছেঁড়া তীব্র ব্যথা সে সচেতনভাবেই অনুভব করতে পারবে। আর 10 বছর আগে সে রাতের পর থেকে ক্লাইড তো এটাই চেয়েছিল যে ডার্বিকে যেন সে প্রতি সেকেন্ডে মৃত্যুর যন্ত্রণা ফিল করাতে পারে। এরপর ক্লাইড তাকে সেই পরিত্যক্ত কারখানায় নিয়ে গিয়ে একটা অপারেশন থিয়েটারে শুইয়ে দেয়। ডার্বিকে শক্ত করে বেঁধে তার চোখের সামনে ক্লাইড একটা বড় আয়না বসিয়ে রাখে, যাতে করে সে নিজের বীভৎস মৃত্যু নিজের চোখেই দেখতে পায়। এরপর ক্লাইড তার শরীরে পুশ করে অ্যাড্রেনালিন, যাতে করে সে অতিরিক্ত ব্যথায় কোনোভাবে অজ্ঞান হয়ে না যায়। কেননা ক্লাইড চায় যে তার করা প্রত্যেকটা টর্চার যেন সে 100% অনুভব করতে পারে। ভাই রে ভাই, জাস্ট চিন্তা করো, এমন লেভেলের প্রতিশোধ সত্যি আগে আমি কখনো দেখিনি। এরপর ক্লাইড তার হাতে একটা ধারালো অস্ত্র তুলে নেয়, আর ঠিক এরপরে সেখানে ডার্বির সাথে ঠিক কি ঘটেছিল বা কি বিভৎসতা চালানো হয়েছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শুধু এটুকুই বলা যায় যে 10 বছরের জমানো ক্ষোভ ক্লাইড তাকে টুকরো টুকরো করে কেটে মিটিয়ে নিয়েছে। যাই হোক, ডার্বির এই ভয়ানক পরিণতি খুব বেশি দিন লুকিয়ে থাকে না। পুলিশ ইনভেস্টিগেশন করে যখন ওই গোডাউন থেকে ডার্বির ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করে, তখন তারা জানতে পারে যে এই প্রপার্টির আসল মালিক ক্লাইড নিজেই, যার ফলে বিশাল পুলিশ ফোর্স তার বাড়ির চারিদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু সবাই তখনই অবাক হয়ে যায় যখন তারা দেখে ক্লাইড সম্পূর্ণ নগ্ন হয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করছে। সে কোনো বাধাই দেয় না, কোনো তর্কও করে না, কারণ সে তো আগেই জানতো যে পুলিশ আসবে আর তাকে অ্যারেস্ট করবে। কিন্তু এত সহজে ক্লাইড কেন ধরা দিচ্ছে? আসলে তার উদ্দেশ্যটা কি? এর উত্তর জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, এবং এখনো যারা ভিডিওটাতে লাইক করনি তারা দ্রুত ভিডিওটায় লাইক করে দাও। যাই হোক, এবার সিন শিফট হয়ে আমরা ইন্টারোগেশন রুমে নিক ও ক্লাইডকে দেখতে পাই। নিক খুব কনফিডেন্টলি তার সামনে বসে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি ডার্বি এবং এমসকে নিজ হাতে খুন করেছো? উত্তরে সে অত্যন্ত ঠান্ডা মাথায় হাসতে হাসতে বলে, আমি তো শুধু তাদের খুন করার একটা প্ল্যান করেছিলাম, আর তাদের মতো মনস্টারদের তো এমনিতেই মরে যাওয়া উচিত। এই কথা শুনে নিক তখন তাকে নিজের রেকর্ড করা জবানবন্দির ভয় দেখায়, কিন্তু ক্লায়েন্ট তার চোখে চোখ রেখে ঠিক সেই পুরানো ডায়লগটা ফিরিয়ে দেয়। সে বলে, কোর্টে তুমি কি জানো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কি প্রমাণ করতে পারছো। আমি তো এখানে বলেছি যে তাদেরকে খুন করার প্ল্যান করেছিলাম, কিন্তু খুন যে আমি করেছি তা তো বলিনি। আসলে ক্লায়েন্ট খুব ভালো করেই জানতো যে তার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো সলিড এভিডেন্স নেই। সে এতই নিখুঁতভাবে কাজগুলো করেছে যে সে নিজে স্বীকার না করলে কারোর বাপেরও ক্ষমতা নেই তাকে ধরার। যাই হোক, নিজের বুদ্ধির খেল দেখানোর পর সে নিকের সামনে একটা অদ্ভুত ডিলের প্রস্তাব রাখে। ক্লায়েন্ট খুব রিল্যাক্স মুডে বলে যে আমাকে জেলের ভিতরে একটা দামি ডুক্সিয়ানা ম্যাট্রেস এনে দাও, তাহলে আমি পুরোপুরি কনফেশন দিয়ে দেব। এখন এমন হাস্যকর ডিমান্ড শুনে নিকের মেজাজ পুরোপুরি বিগড়ে যায়, তাই সে সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে চরম রাগের মাথায় সেখান থেকে বেরিয়ে আসে। নিক ভেবেছিল যে একজন খুনিকে সে কেন স্পেশাল ট্রিটমেন্ট দেবে, কিন্তু এই ছোট্ট একটা না বলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে সেটা তখন সে কল্পনাও করতে পারেনি। এদিকে আমরা দেখতে পাই নিকের বাড়িতে একটা রহস্যময় ডিভিডি পার্সেল হিসেবে ডেলিভারি আসে। তার ছোট্ট মেয়ে ডেনিস না বুঝে সে পার্সেলটা খুলে ডিভিডি প্লেয়ারে তা চালিয়ে দেয়, আর এরপরেই স্ক্রিনে ভেসে ওঠে ডার্বিকে টুকরো টুকরো করে কাটা সে লাইভ মারার ভিডিও। চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে বাচ্চা মেয়েটা তো ভয়ে চিৎকার করে ওঠে। এরপর স্ত্রীর ফোন পেয়ে নিক যখন এই ভয়ঙ্কর তথ্য জানতে পারে তখন তার বুকের ভিতরে ধক করে ওঠে। সে বুঝতে পারে যে ক্লাইড জেলের ভিতরে থাকলেও তার নিজের পরিবারের সেফটি কন্ট্রোল এখন ক্লাইডেরই হাতে, যার ফলে নিজের ইগোকে দূরে সরিয়ে প্রশাসন বাধ্য হয় ক্লাইডের সেই অদ্ভুত ম্যাট্রেসের ডিমান্ড মেনে নিতে। এভাবে নিজের প্রথম দাবি আদায় করার পর ক্লাইডকে কোর্টে জামিন বা বেইলের জন্য হাজির করা হয়। সে নিজের উকিল হিসাবে নিজেই দাঁড়িয়ে আইনের অনেক জটিল প্যাচ এবং লজিক দেখিয়ে জজকে প্রায় কনভিন্স করে ফেলেছিল।
ইতিমধ্যে জজও তাকে পুরোপুরি জামিন দিতে রাজি হয়ে যায়। তবে ঠিক তখনই হঠাৎ করে সে এক কাণ্ড করে বসে। ক্লাইড সবার সামনে জজকে উল্টাপাল্টা কথা আর গালাগালি করতে শুরু করে। সে রেগে ফেটে পড়ে চিৎকার করে বলে, আমি দুজনকে খুন করেছি আর তুমি আমাকে কোনো সলিড প্রমাণ ছাড়াই রাস্তায় ছেড়ে দিচ্ছ? এটাই কি তোমার আসল জাস্টিস? আসলে মূল কাহিনী হলো সে জামিন চায়নি, সে শুধু প্রমাণ করতে চেয়েছিল যে এই দেশের বিচার ব্যবস্থা কতটা অন্ধ এবং মেরুদণ্ডহীন। এমন প্রকাশ্য অপমান মেনে নিতে না পেরে জজ চরম ক্ষুব্ধ হয়ে তার জামিন ক্যান্সেল করে দেয় এবং তাকে আবারও জেলে পাঠানোর করার নির্দেশ দিয়ে ফেলে। এরপর জেলের সেলে নিজের আদায় করা সেই ম্যাট্রেসের উপরে বসে সে নিকের কাছে এইমস এবং ডার্বিকে মারার পুরো মেকানিজম স্বীকার করে নেয়। সে খুব ডিটেলসে জানায় যে কিভাবে সে শিপিং কোম্পানির সার্ভার হ্যাক করে এইমসের সেই ড্রাগস নিজের বাসায় নিয়েছিল। তারপর সেই ড্রাগসে তার নিজস্ব বিষ মিশিয়ে সেটাকে আবারও জেলে পাঠিয়ে দেয়। আর এই কারণে সেদিন বিষক্রিয়ায় এইমসের মৃত্যু হয়। এছাড়াও ডার্বিকে কিভাবে মারা হয়েছিল সেটা তো তোমরা সবাই জানো। তবে স্বীকারোক্তি শেষে সে হুট করে ডার্বির নিখোঁজ উকিল বিল রেনল্ডসের জীবন নিয়ে একটা নতুন সাসপেন্স তৈরি করে। সে নিককে একটা ডেডলাইন দিয়ে বলে, ঠিক দুপুর 1টার মধ্যে আমার ছেলে একটা স্পেশাল লাঞ্চ চায় এবং এর সাথে তোমরা আমাকে একটা আইপড দেবে, আর এটা বললেই আমি ডার্বির উকিল রেনল্ডসের লোকেশন দেব, আর যদি না দাও তাহলে সে সেখানেই মারা পড়বে। মানে কি আর বলবো, একজন খুনির মুখে এমন দামি পোর্টার হাউস স্টেক আর আইপ্যাডের ডিমান্ড শুনে নিকের মেজাজ আবারও বিগড়ে যায়। কিন্তু সে তো জানে যে ক্লাইড কোনো সাধারণ অপরাধী নয়, তাই বাধ্য হয়ে তাকে অদ্ভুত চুক্তিতে রাজি হতে হয়। তবে তার এই গেমের পিছনে যে কতটা ভয়ানক মার্ডার প্ল্যান লুকিয়ে আছে সেটা নিক তখনও বিন্দু মাত্র কল্পনা করতে পারেনি। এবার জেলের ভিতরে শুরু হয় এক সাইকোলজিক্যাল গেম, যা নিকের নার্ভে চরম পরীক্ষা নিতে থাকে। ক্লাইডের ডিমান্ড করা সেই স্পেশাল লাঞ্চ সিকিউরিটি চেকিং এর কারণে ঠিক 1টার বদলে একটা 8 মিনিটে তার সেলে পৌঁছায়। এটা দেখে সে একটু রিল্যাক্স হয়ে নিজের দামি স্টেক খাওয়া শুরু করে, আর অন্যদিকে বাকি সবাই এই দৃশ্য দেখে রাগে গা জ্বালাতে থাকে। নিক যখন অধৈর্য হয়ে রেনল্ডসের লোকেশন জানতে চায় তখন সে অত্যন্ত তাচ্ছিল্যতার সাথে বলে, সময় মতো খাবার না দিলে তো আমি কিছুই বলবো না। তবে অবশেষে সে খুব শান্তভাবে একটা কাগজের টুকরাতে কিছু কোঅর্ডিনেটস নাম্বার লিখে নিকের দিকে ছুঁড়ে দেয়। এখন তার এই রক্তহীন করার মতন অ্যাটিটিউড দেখে সবাই যে কি করবে তা ভেবেই পায় না। তবে এত সহজে কি রেনল্ডসকে বাঁচানো সম্ভব হয়? এই প্রশ্নের উত্তর মেলে তখন যখন নিক এবং তার টিম হেলিকপ্টার নিয়ে সে লোকেশনের দিকে পাগলের মতো ছুটে আসে। তার একটা ফাঁকা মাঠের মাটি খুঁড়ে কাঠের বক্সের ভিতর থেকে রেনল্ডসকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কেননা সেই হতভাগ্য উকিল অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যায়। আসলে বক্সের ভিতরে রাখা অক্সিজেনের সাপ্লাই দুপুর 1:15 পর্যন্ত অটোমেটিক বন্ধ হওয়ার জন্য সেট করা ছিল। ফলে জেলের ভিতরে লাঞ্চ পৌঁছাতে ওই 8 মিনিট দেরি না হলে হয়তো লোকটাকে বাঁচানো সম্ভব হতো। এভাবেই ক্লাইড পুরো প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে সময় এবং চুক্তির মূল্য না দিলে পরিণাম কতটা ভয়ানক হতে পারে। এদিকে রেনল্ডসের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে নিক বিশ্বাসই করতে পারে না যে জেলের ভিতরে বসে থাকা একটা লোক তাদের পুরো সিস্টেম নিয়ে এরকম পুতুল খেলা খেলছে। তবে ইতিমধ্যেই জেলের ভিতরে ঘটে এক অন্য কাহিনী। ক্লাইড তার নিজের সেলমেটকে লাঞ্চের সাথে দেওয়া একটা ধারালো হাড় দিয়ে চরমভাবে খুন করে বসে। সে লোকটার গলায় এমনভাবে আঘাত করে যেন তার ভেতরে সমস্ত জমানো ক্ষোভ নিমিষেই বের হয়ে আসে। এই ঘটনার পরপরই সেখানকার ওয়ার্ডেন রাগে ফেটে পড়ে তাকে সাধারণ সেল থেকে বের করে একটা অন্ধ কালকুঠুরি বা সলিটারি কনফাইনমেন্টে বন্দি করে রাখে। কেননা সবাই ভাবতে শুরু করে যে তাকে একা রাখলে হয়তো বাইরের এই ভয়ঙ্কর খুনগুলো চিরতর বন্ধ হয়ে যাবে। তার মানে তো বুঝতেই পারছো, প্রশাসন তখন ওই জিনিয়াস মাস্টার মাইন্ডের আসল মাইন্ড গেমের ধারে কাছেও পৌঁছাতে পারেনি। যাই হোক, নিক বুঝতে পারে যে এই সাধারণ চেহারার মানুষটা আসলে কোনোভাবেই সাধারণ কেউ নয়, বরং তার পিছনে বিশাল কোনো রহস্য লুকিয়ে আছে। তাই তো সে গভীর ইনভেস্টিগেশন শুরু করে এবং একজন পুরাতন গোয়েন্দা বন্ধুর মাধ্যমে ক্লাইডের অতীত জীবনের এক ভয়ানক সত্য বের করে নেয়।
সেখানে দেখা যায় ক্লাইড কোনো সাধারণ ইঞ্জিনিয়ার নয়, বরং সে ছিল আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের একজন স্পেশাল ব্ল্যাক অপস এজেন্ট। সে মূলত ঘরে বসে রিমোট কন্ট্রোল বা সায়েন্টিফিক ওয়েপন দিয়ে টার্গেটকে নিখুঁতভাবে শেষ করতে সবচেয়ে বেশি এক্সপার্ট হিসেবে পরিচিত ছিল। প্রশাসন তাকে দিয়ে এমন সব গোপন মিশন করাতো যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এই ভয়ানক সত্যটা শোনার পর নিকের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হয়ে ওঠে, কারণ সে বুঝতে পারে যে এই অদৃশ্য শত্রুর সাথে লড়াই করা প্রায় এক প্রকার অসম্ভব। এবার সেই স্পেশাল এজেন্ট নিককে চরম সতর্ক করে একটা ভয়ানক কথা বলে, যা শুনে তার রক্ত হিম হয়ে আসে। সে জানায় যে ক্লাইড যদি জেলের ভেতরে থাকে তবে সেটা তার নিজের ইচ্ছাতে আছে এবং সে জেলের ভিতর থেকে পুরো শহর কন্ট্রোল করার অ্যাবিলিটি রাখে। কিন্তু ঠিক তখনই আমরা মুভির সিনে কোর্টে সেই অহংকারী জাজকে দেখতে পাই, যে কিনা ক্লাইডের জামিন ক্যান্সেল করে দিয়েছিল। এখানে দেখা যায় সেই বিচারকের মোবাইলে হুট করে একটা কল আসে এবং কল রিসিভ করা মাত্রই প্রচন্ড শব্দে সেটা ব্লাস্ট হয়ে সেখানেই জাজের মৃত্যু ঘটে। এই দৃশ্য দেখে পুরো শহর চরম আতঙ্কে ছেয়ে যায়। আসলে এই কাজটাও করেছে জেলে থাকা ওই মাস্টারমাইন্ড ইঞ্জিনিয়ার ক্লাইড। মূলত তাকে হত্যা করার কারণ ছিল তার এই দুর্বল বিচার ব্যবস্থায় অপরাধীদেরকে ছেড়ে দেওয়া। এই হত্যার মাধ্যমে সে বুঝিয়ে দেয় যে অবিচার করা কোনো বিচারককেই সে পৃথিবীতে আর শান্তিতে নিঃশ্বাস নিতে দেবে না। তো পুরো জাস্টিস ডিপার্টমেন্টে যেন রীতিমতো একটা শোকের ছায়া নেমে আসে এবং সবার মাঝে চরম ভয় কাজ করতে শুরু করে। জাজের এমন মর্মান্তিক মৃত্যুর পর নিক এবং তার সহকর্মী সারা তাদের অফিসের অন্যান্য স্টাফদের সাথে মিটিং শেষ করে পার্কিং লটে নেমে আসে। এবার তারা যখন যার যার গাড়ির দিকে এগিয়ে যায়, তখন তাদের মনে বিন্দুমাত্র ধারণা ছিল না যে সেখানে পাতা হয়েছে মৃত্যুর ফাঁদ। তাই হুট করেই সারার কলিগদের পরপর 6টা গাড়ি বিকট শব্দে একসাথে ব্লাস্ট হয়ে যায় এবং স্পটেই বেশ কয়েকজন অফিসার মারা পড়ে। আসলে ক্লায়েন্ট তাদের গাড়ির গ্যাস ট্যাঙ্কারের ভেতর এমন নিখুঁতভাবে রেডিও বিকন সেট করে রেখেছিল যা একসাথে পুরো লট উড়িয়ে দেয়। নিজের চোখের সামনে সহকর্মীদের এমন ভয়ানক পরিণতি দেখে নিক পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কেননা সে বুঝতে পারে ক্লায়েন্টের প্রতিশোধের আগুন পুরো শহরকে গ্রাস করতে চলেছে। ফলে একের পর এক হাই প্রোফাইল হত্যা এবং গাড়ি ব্লাস্টের ঘটনায় পুরো শহরে যেন একটা চরম ভীতিকর অবস্থা তৈরি হয়। সাধারণ মানুষ ভয়ে ঘরের বাইরে বের হতে সাহস পায় না এবং শহরের স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়। এদিকে মেয়র পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বাধ্য হয়ে পুরো ফিলাডেলফিয়া শহরে চরম ইমার্জেন্সি বা লকডাউন জারি করে। এদিকে নিককে সাময়িকভাবে অ্যাক্টিং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বা ডিএ হিসেবে দায়িত্ব দেওয়া হয়, যাতে সে যে কোনো মূল্যে এই সাইকোপ্যাথকে থামাতে পারে। কিন্তু এই সুরক্ষিত জেলের ভিতরে থেকেও সে কিভাবে বাইরে এতগুলো খুন নিখুঁতভাবে করে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিক সারার ইমেল চেক করে জানতে পারে যে ক্লায়েন্ট নিজের পরিচয় গোপন করে শহরের বিভিন্ন জায়গায় বেশ কিছু বেনামি প্রপার্টিজ কিনে রেখেছে। এভাবে ইনভেস্টিগেশন করতে করতে একটা প্রপার্টি নিকের মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করে, কারণ সেটার লোকেশন ছিল ঠিক সেই জেলের দেয়ালের একদম পাশেই। তাই সে তার একজন কলিগের সাথে নিয়ে সেই পুরনো কারখানায় তল্লাশির জন্য প্রবেশ করে। তবে সেখানে ঢোকার পর চারিপাশের জরাজীর্ণ মেশিন আর পরিবেশ দেখে নিকের মনের ভিতরে কেমন যেন একটা সন্দেহ জাগে। ইতিমধ্যে কারখানার ভেতরে খুঁজতে খুঁজতে হুট করে তাদের চোখে পড়ে একটা পুরনো কালো গাড়ির দিকে। নিক খুব ভালো করেই চিনতে পারে যে এই কারটা সে ক্লায়েন্টের অ্যারেস্ট করার দিন তার বাড়ির সামনে দেখেছিল। তাই তারপর তারা যখন গাড়িটার দিকে এগিয়ে যায়, তখন সে যা দেখতে পায় তাতে তার পুরো মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। কেননা এর নিচে রয়েছে একটা বিশাল সুড়ঙ্গ, কিন্তু এই সুড়ঙ্গের শেষ মাথাটা ঠিক কোথায় গিয়ে মিশেছে? এই ভয়ঙ্কর সত্যের উত্তর খোঁজার জন্য নিক আর তার কলিগ ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেই অন্ধকার পথে হাঁটতে শুরু করে। তবে ভেতরে যত যাওয়া হয় ততই যেন তাদের রক্ত হিম হয়ে আসতে থাকে, কারণ সেখানে রয়েছে ক্লায়েন্টের পুলিশ ইউনিফর্ম, সিসিটিভি হ্যাক করা মনিটর এবং বিপুল পরিমাণে সেমিটেক্স বিস্ফোরক। এরপর তারা যখন সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে পৌঁছায়, তখন তারা বুঝতে পারে যে এই পথটা সরাসরি জেলের সেই কাল কুঠুরির সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, ঠিক সেই সেলটাতে যেখানে প্রশাসন তাকে কড়া পাহারায় বন্দি করে রেখেছিল।
মুভির এই সিন আমাকে যে কোন লেভেলের গুজবাম দিয়েছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা মানুষ কতটা ক্লেভার আর ইন্টেলিজেন্স হলে আসলে ঠিক এমনটা করতে পারে। এই প্ল্যানটা ক্লাইড কত আগে করে রেখেছিল একবার চিন্তা করো। সে জানতো যে কোনো না কোনো সময় তাকে এই কালকুঠুরিতে বদ্ধ করে রাখা হবে, আর এই সুযোগে সে তার গেম চালু করে দেবে। আসলে সে গত 10 বছর ধরে তিল তিল করে কারখানার দিক থেকে মাটি খুঁড়ে ঠিক এই সেল পর্যন্ত পালানোর রাস্তা বানিয়ে ফেলে। অর্থাৎ এই সম্পূর্ণ প্ল্যানিং শুরু হয়েছিল আজ থেকে ঠিক 10 বছর আগে। এবার নিকের মাথায় ক্লাইডের পুরো মাস্টার প্ল্যানের ছবিটা একদম পরিষ্কার হয়ে ওঠে। সে বুঝতে পারে যে এই মুহূর্তে সিটি হলের ভিতরে মেয়র এবং শহরের সমস্ত শীর্ষ কর্মকর্তা নিয়ে একটা বিশাল ইমার্জেন্সি মিটিং চলছে। আর এই মুহূর্তে ক্লাইড একজন সাধারণ সুইপারের ছদ্মবেশ নিয়ে বিল্ডিং এর 5 তলায় প্রবেশ করে তার শেষ ধ্বংসযজ্ঞের প্রস্তুতি নিচ্ছে। সেখানে সে তার সুটকেসের ভিতরে ম্যালগ্লিনাইট বা উচ্চমানের নাপাম বোম সেট করে রাখে, যা কিনা একটা সেলফোনের কলের সাথে সরাসরি কানেক্টেড ছিল। ইতিমধ্যে নিক তার বম স্কোয়াড নিয়ে পাগলের মতন পুরো বিল্ডিং সার্চ করতে করতে ঠিক সেই সুটকেসের সন্ধান পেয়ে যায়। এরপর তারা পরীক্ষা করে নিশ্চিত হয় যে এই ভয়ানক বোমায় একবার কল আসলেই পুরো ফ্লোর চোখের পলকেই ছাই হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই বম স্কোয়াডের একজন অফিসার ভয়ে বলে ওঠে যে তারা বিল্ডিং থেকে কাউকে নিরাপদে সরাতে পারবে না, কেননা ক্লাইড জেলের সিসিটিভি হ্যাক করে পুরো বিল্ডিং এর উপরে নজর রাখছে এবং কাউকে বের হতে দেখলে সে হয়তো বোমার ট্রিগার টেপে দেবে। এখন এই ভয়ানক পরিস্থিতির কারণে নিকের মাথার ভেতরে যেন বাজ পড়তে শুরু করে, কিন্তু যেভাবেই হোক তাকে এমন কিছু একটা করতে হবে যা দিয়ে সে সবাইকে বাঁচিয়ে নিতে পারে। এভাবে ভাবতে ভাবতে সে এবার একটা ডেসপারেট সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সে বুঝে যায় যে এই ক্লায়েন্টকে তার নিজের তৈরি করা ফাঁদে আজ যে কোনো মূল্যে ফেলতে হবে। ফলে সে নিজের জীবনের একটা ঝুঁকি নিয়ে এমন একটা কাজ করে যা একটু পরেই জানতে পারবে। এদিকে সিটি হলে নিজের মিশন শেষ করে ক্লাইড অত্যন্ত রিল্যাক্স মোডে সুড়ঙ্গর পথ দিয়ে নিজেই সেই সেলে ফিরে আসে। কিন্তু সেলের খাটের নিচ দিয়ে বের হতে সে চরম অবাক হয়ে যায়, কারণ তার সামনে যমদূতের মতো দাঁড়িয়ে ছিল অফিসার নিক। আসলে ক্লাইড যতই প্ল্যান করুক না কেন, গেমের এই চালটা তার প্ল্যানিংয়েই ছিল না। সে ভাবতেও পারেনি যে নিক তার এই সুড়ঙ্গ ধরে ফেলবে। এর থেকেই বোঝা যায় যে নিক এখানে তার মতন ট্যাকটিক্যাল মাইন্ড গেম খেলতে পুরোপুরি শিখে গেছে। নিক তখন অনেক ক্ষোভ নিয়ে তাকে আত্মঘাতী এবং ভয়ঙ্কর রাস্তা থেকে ফিরে আসার শেষ অনুরোধ জানায়। নিক তাকে বলে যে সে যেন ওই ফোনটা দিয়ে বোমের নাম্বারে কল না দেয়, কারণ সে যদি সত্যি ওই কাজটা করে তবে সেই ভুলের জন্য সে নিজেকে আর কোনোদিনই ক্ষমা করতে পারবে না। কিন্তু প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে থাকা ক্লাইড এমন ইমোশনাল কথায় বিন্দুমাত্র কান দেয় না, যার ফলে এক মুচকি হাসি হেসে সে সরাসরি 200 নম্বরে কল ডায়াল করে দেয়। আর এই দৃশ্য দেখে নিক একেবারে হতবাক হয়ে পড়ে এবং কোনো কথা না বলে সে সেলের বাইরে চলে আসে। কিন্তু এখানে এমন একটা কিছু ঘটে যা হয়তো তুমি কল্পনাতেও ভাবতে পারোনি। ইতিমধ্যে কল রিং হওয়ার ঠিক কয়েক সেকেন্ডের মাথায় ক্লাইডের খাটের নিচ থেকে একটা বিপ সাউন্ড শুনতে পাওয়া যায়। সে কনফিউজ হয়ে খাটের নিচে তাকাতেই দেখে সিটি হলে সেই ভয়ঙ্কর বোমার সুটকেসটা এখানে জ্বলজ্বল করছে। তার মানে নিক তখন সেই বোমাটাকে নিয়ে এসে এখানে সেট করে রেখে গেছে। এই সব দেখে ক্লাইড বাঁচার জন্য পাগলের মতন সুড়ঙ্গের দিকে ছুটে যায়, কিন্তু নিকের টিম আগে থেকেই তার পালানোর রাস্তা বাইরে থেকে পুরোপুরি সিলগালা করে দিয়েছিল। তাই তো আর কোনো পথ খোলা না পেয়ে সে চরম অসহায়ভাবে খাটের উপর বসে পড়ে। এরপর মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে নিজের মেয়ের বানানো সেই ব্রেসলেটটার দিকে তাকিয়ে চোখের জলে চির বিদায় নেয়। এভাবে এক অদম্য জিনিয়াস মাস্টার মাইন্ড নিজের অন্ধ প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই নিক তার স্ত্রী এবং ছোট্ট মেয়েকে নিয়ে একটা মিউজিক রিসাইটালে খুব আনন্দের সময় কাটাচ্ছে। এই ভয়ানক ঘটনার পর সে নিজের জীবনের আসল প্রায়োরিটি বুঝতে পেরে পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে শিখে যায়। আসলে ক্লায়েন্ট নিজের জীবন দিয়ে নিককে শিখিয়ে দিয়ে যায় যে আইনের অন্ধ নিয়মের চেয়ে সত্য এবং জাস্টিস অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় আমার দেখা এই অসাধারণ মুভিটি।